যে মানুষ খুব বেশি স্ট্রেসড থাকে তার চান্সেস অফ ব্লাড সুগার হওয়ার অনেক বেশি। আমি তার আগে কখনো নেগেটিভ ক্যারেক্টার করিনি এবং আমি ডিরেক্টরকে বলেছি আমি পারবো না। হঠাৎ করে দুজন মাসিমা ভদ্র মহিলা সবাই এগুলো তো ঠিক নয়, তোমরা ওরকম ঝগড়া করবে, এখানে তোমরা কফি খাচ্ছ বসে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ওয়েসলি। আজকের আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের অতিথির সঙ্গে পরিচয় করার আগে আমি একটু নিজের সম্পর্কে বলিনি। আমি অভিষেক, আমার তোমাদের এই ভিডিও হোস্ট। আর আজকের আমাদের এই অনুষ্ঠান সেলেক্ট টক, আর আমাদের আজকের গেস্ট রয়েছে অনিন্দিতা সরকার। দিদি, তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের এই শোতে। থ্যাংক ইউ। আজকে কথা বলবো, অনেক কিছু জানবো তোমার কাছে। প্রথম প্রশ্ন, খুব নরমাল একটা প্রশ্ন, যে অভিনয় শব্দটার অর্থ তোমার কাছে কি? অভিনয় শব্দের অর্থ অ্যাকচুয়ালি না, মানে এটা না একটা বিহেভ। অভিনয় ওইভাবে অভিনয়ের টেকনিক শেখা যায়, কিন্তু অভিনেতা একজন, মানে যিনি অভিনেতা তিনি ওইটা নিয়ে জন্মগ্রহণ করেন, সো দ্যাট ওটা আমার ভেতরের সত্তা। যদি অভিনয় বলো যে কোথাও আমি আমার সত্তাটাকেই হয়তো বিভিন্ন, যখন এক একটা ক্যারেক্টার আসে আমার কাছে, সেই ছাঁচে ফেলে সেইটাকে সার্ভ করার চেষ্টা। আচ্ছা, তো এই অভিনয়ের সাথে সাথে তোমার তো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে তুমি একজন ট্রেন্ড যোগা টিচার, এবং তুমি বহু বছর ধরে যোগা করে আসছো, মানুষকে শেখাচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি যদি বলো যে যোগার উপকারিতা বা যোগা করলে মানুষের কাছে কি কি সুবিধা পৌঁছবে, সেটা কি? দেখো, আমরা যে দেশে বসবাস করি, ভারতবর্ষ যে মানে ইনভেন্টার অফ যোগা, এবং মানে বহু শত বছর আগে থেকে এটা আছে, এবং এখন ইন্টারনেটের যুগে যোগার উপকারিতা নিয়ে আমার মানে হয়তো বেশি বলার দরকার নেই। কিন্তু আমি যেটা বলতে পারি যে এনি ফর্ম অফ এক্সারসাইজ আমাদের দরকার, কিন্তু যোগা যেটা করে, যেটা আজকের দিনে ভীষণ জরুরি। শারীরিকভাবে আমরা অনেকেই ফিট হতে পারি, শারীরিকভাবে আমাদের সুন্দর একটা বডি থাকতে পারে, কিন্তু আজকের ডেটে আমরা হয়তো প্রত্যেকে, তুমি আমি, ওখানে যারা দেখছেন, প্রত্যেকেই এটা কানেক্ট করবেন যে মানসিকভাবে ভালো থাকাটাও খুব জরুরি। যোগা করলে কিন্তু এই দুটো ব্যালেন্স হয়, মেন্টাল হেলথ এন্ড ফিজিক্যাল হেলথ। কারণ মেন্টালের সঙ্গে কিন্তু ফিজিক্যাল হেলথটা জড়িয়ে থাকে। ইফ আই এম নট ওকে উইথ মাই মেন্টাল হেলথ, দেন সেখান থেকে অনেক রোগ আসে, মানুষের অনেক সমস্যা তৈরি হয়, হরমোনাল ইমব্যালেন্স, অনেক কিছু, মেন্টাল প্রবলেম, শরীরে এই যে আমাদের নানা রকম শরীরে যে ব্লাড সুগারের কথা যদি আমরা বলি, মেইনলি তো স্ট্রেস থেকে আসে। যে মানুষ খুব বেশি স্ট্রেসড থাকে তার চান্সেস অফ ব্লাড সুগার হওয়ার অনেক বেশি। এইরকম ধরনের প্রত্যেকটা রোগের সঙ্গে কিন্তু মেন্টাল হেলথ জড়িত, হার্টের সমস্যা, মানে এগুলো অনেক একটা ভাস্ট বিষয়। সেহেতু যোগা এমন ওয়েট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং এরও দরকার আছে, কিন্তু তার সঙ্গে যোগাটা না, যোগা অ্যাকচুয়ালি কোনো এক্সারসাইজ নয়, যোগা ইজ এ লাইফস্টাইল ইটসেলফ। সেখানে মানুষ হিসেবে একটা তৈরি করতে সাহায্য করে, কারণ যোগা ফিলোসফি আছে তার সঙ্গে। মানে আর যোগা এমন একটা জিনিস আমাদের ইনার অর্গান গুলোকে কন্ট্রোল করে, তার হরমোন সিক্রেশনকে কন্ট্রোল করে। তো যোগা একটা লাইফস্টাইল, এই লাইফস্টাইলটাকে যদি কেউ অ্যাডপ্ট করে নেন এবং যোগার সঙ্গে যুক্ত হয়ে যান, এভরিডে যোগা করেন, আমাকে আলাদা করে কিছু বলার দরকার নেই, নিজেই বুঝতে পারবেন। কত বছর হয়ে গেল তুমি যুক্ত যোগা করছো? দেখো, আমি ইনফ্যাক্ট যোগা ছোট থেকে, আমাদের স্কুলে স্পোর্টস খুব ভালো ছিল, তো আমি মানে আমি খুব স্পোর্টস ভালোবাসি। তো স্কুলে আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম, স্কুল টিমে খেলতাম, তো সেখানে আমাদের যোগা খুব স্ট্রং ছিল। যোগা এমনি জানা যেটা এক, কিন্তু আমি যখন 2010-এ ধরো 7 পাকে বাদে সিরিয়াল করি, তোমরা সকলেই জানো, আমি ওখানে আই ওয়াজ মেইন নেগেটিভ লিড, এবং নেগেটিভ লিডটা কখন বসে কোনো সিন করে তো, এবং তখন আমাদের ওয়ার্কিং আওয়ার বলে কিছু ছিল না, এখন যেটা 14 ঘন্টা হয়েছে। ওই যে সকালবেলা শুটিংয়ে চলে গেলাম, রাত্রে কখন বাড়ি ফিরবো জানি না, এবং সারাদিনে যদি 10টা সিন থাকতো, 10টা সিনেই আমি থাকতাম, এবং কন্টিনিউয়াসলি একটা স্ট্যান্ডিং। তারপরে কোমরের সমস্যা হয়েছিল, কোমর স্টিফ হয়ে যাচ্ছিল, এবং এই পাটা আমি ফেলতে পারছিলাম না। তো ডাক্তার তখন আমায় বললো যে আমি সাময়িক ওষুধ দিয়ে এটা পেইনটা কমাতে পারি, কিন্তু এটা আবার ফিরে আসবে। তো এটার জন্য
তোমাকে কিন্তু ওয়ার্কআউট করতে হবে এবং সেটা যোগা। আমি আবার ফিরলাম যোগার কাছে। তো তখন ওয়ার্ল্ড যোগা সোসাইটিতে যাওয়া, ডক্টর দীপক সুন্দর দাসকে বলা, উনি আমাকে একটা চার্ট বানিয়ে দিলেন কি কি করতে হবে। তো এই করতে করতে, এবং একটা অ্যাক্টরকে না ভীষণভাবে ফিজিক্যালি ফিট থাকতে হয়। আমাদের দেখে যেটা মনে হয় বাহ দারুণ কি সুন্দর সাজগোজ করে, অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি টাফ। মানে 103 জার্নিও আমাকে মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় এবং বিহেভ করতে হয় আমি নর্মাল আছি। তো সেই জায়গায় আমার এটাও মনে হয়েছিল যে একজন অ্যাক্টর হিসেবে ফিজিক্যালি ফিট থাকাটা খুব জরুরি। এই যোগার সঙ্গে জার্নি, তারপরে আমার মনে হলো আমি এটাকে ভালো করে কেন জানছি না, ভেতর থেকে কেন জানছি না। তখন আমি 2019-এ আমি এই যোগা, প্রথমে তো আমাদের ইন্টার্নশিপ করতে হয়, তারপরে সার্টিফিকেশন করে, ইন্টার্নশিপ পাস করলে তবেই সার্টিফিকেট কোর্স করা যায়। তো 2019 থেকে শুরু হলো ক্লাস করা, তারপর কোভিড এসে গেল, তার মধ্যে এক্সাম ধরতে পারো খুব মানে একদম জেনে শুনে বুঝে পড়াশোনা করে 2019 থেকে আমি। তোমার এই যে এই প্রশ্নের যে তার মাঝে যে তুমি কথাটা বললে 7 মাসের কথা সিরিয়াল, সেটাই তো তোমার জীবনের প্রথম কাজ অন ক্যামেরা, সেই সিরিয়াল। হ্যাঁ, সিরিয়াল হিসেবে। তো সেটাতে কাজটা যখন তুমি সুযোগটা পেলে, এক্সাইটমেন্ট কিরকম ছিল আর কি ফেস করতে? আমার এক্সাইটমেন্ট ছিল না, কারণ আমি তার আগে কখনো নেগেটিভ ক্যারেক্টার করিনি এবং আমি ডিরেক্টরকে বলেছি আমি পারবো। আমার দ্বারা হবে না। তো ডিরেক্টর বলছে কেন পারবি না, মানে আমি জানি তুই পারবি। তো সেই কনফিডেন্সটা ওনার ছিল, আমি তখনও বুঝতে পারিনি যে আমি কতটুকু কি পারবো। তো ওই হয় না একটা ডেস্টিনি বলেও জিনিস থাকে মানুষের, তো হয়তো এইভাবেই আমার লেখা ছিল জার্নিটা, তো পেরে গিয়েছিল আমার। সেই স্মৃতিগুলো এখনো ভাষায় ভীষণ ভালো, কারণ আমার জীবনের ফার্স্ট সিরিয়াল এবং সুপার ডুপার হিট। মানে এটা খুব কম মানুষের জীবনে হয়তো হয়, আমি ওটা ভাবতে পারিনি যে ওই রাতারাতি সেলিব্রিটি হয়ে যাওয়া, রাতারাতি মানে আমি নর্মাল ভেহিকেলে করে মানে পাবলিক ট্রান্সপোর্টে শুটিং করতে যেতাম। কিছুদিন মানে টেলিকাস্টের কিছুদিন পর থেকে আমি দেখলাম সেটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে বাধ্য হয়ে তখন পার্সোনাল ভেহিকেল ইউজ করা শুরু হলো। তো এটা আমার কাছে বিশাল গর্ব, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না। দেখো এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই ইন্ডাস্ট্রিতে আসছে, কাজ পাচ্ছে, কিন্তু ওই যে একটা প্রমিনেন্ট জায়গায় পৌঁছে যাওয়া বা আইডেন্টিফাই হয়ে যাওয়া, সেটা না মানে আমি তো আমার সবাই সবার কাজটা করছে, সবাই তার কাজের জায়গায় ভালো, কিন্তু এই যে একটা যে এই যে হিট করা যেটাকে আমরা বলি, সেইটা না কোথাও আমি মনে করি যে এটা কিন্তু একটা অদ্ভুত মিক্স ফিলিংস ছিল না, যে মানে তুমি যে চরিত্রটা অভিনয় করছো সেটা নেগেটিভ, কিন্তু সিরিয়ালটা সুপার ডুপার হিট। আর আমাদের যারা মা জেঠিমারা দেখেন সিরিয়াল, তারা কিন্তু প্রচন্ড রিলেট করে ফেলে। এরকম হয়েছিল কোন সময় যে দেখে চিনতে পেরেছে এবং তারা ইঙ্গিত করছে যে হ্যাঁ এই মানুষটি নেগেটিভ? অনেক আমার অভিজ্ঞতা আছে, মানে আমাদের এরকম হয়েছে, তো ধরো শুটিং করতে করতে একটা বড় গ্যাপ আছে, এবার আমি ও ইন্দ্রলা দুজনে গেছি সাউথ সিটিতে একটু কফি টফি খেতে, এবার ওই কস্টিউমেও চলে গেছি। হঠাৎ করে দুজন মাসিমা ভদ্র মহিলা এসে বলছে এগুলো তো ঠিক নয়, তোমরা ওরকম ঝগড়া করবে, এখানে তোমরা কফি খাচ্ছ বসে বসে, ওরা উঠলো, আমরা তো বন্ধু। মানে লোকে না, মানে আমি জানি না এখন মানুষ অনেক ইউজড হয়ে গেছে, আমি 2010, 11, 12 সময় বলছি, লোকে সত্যি সত্যি বিশ্বাস করতেন যে হ্যাঁ আমি মনে হয় সত্যি ওরকম। মানে একজনের ঠাকুমা এসে বলছে জানি আমার ঠাকুমা কি বলেছে, কি বলে, মানে আমার মুখ দেখেই মনে হয় খুব খারাপ মেয়ে, মানে হ্যাঁ এইগুলো তো এরকম। তারপর ধরো আউটডোর শুট করছি, আমার মেকআপ আর্টিস্ট বলছে অ্যানি তুমি কিন্তু মার খাবে, আমি বলছি কেন রে, বলছে ওইখানে 3টে মহিলা দাঁড়িয়ে তোমাকে খুব মানে দিচ্ছে আর কি, আর ওই চারবারে খুব ভালো রকম বিজাবেলে ডেকে নিয়ে আসার পর বলছে কি হয়েছে, আমার খুব রাগ, না আবার তুমি এমন বড় অমুক তমুক, তারপর তুমি বুঝি না আমাকে তো বলে দেওয়া হয়, বলছে না না সেটা আমরা বুঝতে পারি কিন্তু খুব রাগ হয় তোমার উপর। তো এগুলো প্রাপ্তি, কিন্তু কি জানো তো আমি আউট এন্ড আউট নেগেটিভ ক্যারেক্টার করতাম, আমাকে দেখে সত্যিই লোকের রাগ হতো, কিন্তু না আমি খুব দর্শকের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, ভালোবাসা পেয়েছি, মানুষ আজও রাস্তায় আইডেন্টিফাই করে, ওই ক্যারেক্টারের নাম ধরে ডাকে, হয়তো আমার আসল নামটা হয়তো জানিনি না, ওই ক্যারেক্টারের নাম ধরে ডাকে, আরে আপনি বিশ্বাস করেন, মানে এইটা আমার জীবনের অনেক বড়। এক্স্যাক্টলি, মানে তুমি যে চরিত্রটা করছো সেটাতে লোকে রিলেট করে, আর এত বছর মানে 2013 তে 7 পাকে বাঁধা শেষ হয়েছে, আজকে 2025, আজকেও লোকে কিন্তু ওই ক্যারেক্টারটাকে মনে রাখছে। তো এত বড় একটা প্রজেক্টের পার্ট হওয়া, আর যেটা আমি বলছিলাম যে প্রথম দিন থেকে হল হাউসফুল হচ্ছে, এটা কিন্তু খুব বড় পাওয়া, এবং দর্শকদের থ্যাংক ইউ যে আপনারা আমাদের উপর
ভরসা রেখেছেন এবং হলে গিয়ে ছবিটা দেখছেন। কারণ দেখো, আমরা বাঙালিরা তো ক্র্যাপ সোসাইটি, আমরা যতই বলি বাংলা ছবির পাশে দাঁড়ান, তারপরে যখন ছবিটা রিলিজ করার সময় আসে বা একটা ছবি বানানোর সময় থেকে কিছু গ্রুপ অফ পিপল পিছনে লেগে যায়, যাতে এটা তো হতে পারে না যে কিছু লোক থাকবে আর বাকিরা থাকবে না, এইভাবে কোনো ইন্ডাস্ট্রি চলে না। তো সেই জায়গা থেকে ফিল্মবক্সী খুব স্ট্রাগল করে তৈরি করা, এবং তার যে রেজাল্টটা, এই যে দর্শকরা আসছেন, হলে আসছেন, দেখছেন, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং ঈশ্বরকে ধন্যবাদ যে মানুষ ছবিটাকে ভালোবাসছে, ভালো লাগছে ছবিটা। আর আপনারা যারা এখনো এই ছবি দেখেননি তাদেরকে অনুরোধ, এই মানুষটি যে এত প্রতিভা নিয়ে বসে গেছেন আমার পাশে, তার যে এই পারফরমেন্স দেখতে হলে আপনাদেরকে হলে যেতে হবে। ফিল্মবক্সী আপনাদের পার্শ্ববর্তী প্রেক্ষাগৃহে চলছে, আপনারা আসুন দেখুন। আর তোমাকে যেটা বলি যে তোমার সাথে তুমি যাদের সাথে অভিনয় করেছো, সোহম দা রয়েছে, সেই মানুষের সম্পর্কে তুমি কিছু বলো দর্শককে জানতে। অ্যাকচুয়ালি ওখানে সবাই রিনাউন, সোহম, মধুমিতা, বাংলাদেশের পরিমণি, তারপরে আমাদের বন্ধুদা, তারপরে সবাই সোহম। দেখো, সোহম আমার মনে হয়েছিল প্রথমে, আমি এর আগে কখনো সোহমের সঙ্গে কাজ করিনি, এমনি পরিচয় ছিল। দেখো, হি ইটসেলফ আ সুপারস্টার, প্রচুর কাজ, প্রচুর হিট সিনেমা, তো একটা মনে হয়েছিল হয়তো কোনো ব্যাগেজেস থাকবে, কিন্তু আমি দেখলাম যে না, একেবারেই না। খুব আমাকে ওনার সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি, তো খুবই কমফোর্টেবল, খুবই। এবং সোহম নিজে খুব ডেডিকেটেড, এবং এই প্রথমবার হয়তো একটা গোয়েন্দা চরিত্র করছে বলে ও দেখতাম খুব খুব কনসেন্ট্রেটেড ওয়েতে কাজটা করছে, এবং তার ফল আমরা পাচ্ছি, লোকে পছন্দ করছে গোয়েন্দা হিসেবে সোহমকে। তো খুবই কমফোর্টেবল একজন মানুষ, কোনো এরকম কিছু ব্যাপার নেই। আচ্ছা, তুমি তো ছবি করলে, এরপর কি আবার আমরা সেই দর্শকদের ডিমান্ডে তোমাকে টিভি সিরিয়ালে দেখতে পাবো? দেখো, টিভি তো আমার পরিচিতি দিয়েছে। আজকে আমি যতটুকুনি, আজকে যেটুকুনি, যতজন লোক আমাকে চেনেন বা আমার কাজ ভালোবাসেন, সেটা টেলিভিশন না থাকলে হয়তো হতো না। তো অবভিয়াসলি টেলিভিশন আমার প্রথম ভালোবাসা। যদি অবশ্যই আমি ফিরতে চাই, তবে হ্যাঁ, আমার পছন্দসই আমার জনারে কিছু রোল আমি পেলে ডেফিনেটলি আমি ফিরব। এবার তোমার সিরিয়ালের পর এখন আবার তুমি ছবিটা যে এত বছরের একটা গ্যাপ রয়েছে, জার্নি রয়েছে, তফাৎ এসছে কিছু? দেখো, গ্যাপ নেই, আমি 2019 পর্যন্ত টানা সিরিয়াল করেছি। আমার ক্যারিয়ার গ্রাফে এখনো পর্যন্ত 17টা সিরিয়াল, এবং ম্যাক্সিমাম সিরিয়াল খুবই আমাদের কলকাতার আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব রিনাউন্ড দুটো চ্যানেলে আমি ম্যাক্সিমাম সিরিয়াল করেছি। তো 2019-এ গিয়ে আমার মনে হলো, আমি অন্দরমহল করতাম, তো আমার মনে হলো যে আমি মনে এক ধরনের কাজ করে যাচ্ছি, একই টাইপের, সিরিয়াল চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ক্যারেক্টার গুলো এক ফ্রেমে রয়ে যাচ্ছে। তো আই নিড সাম ব্রেক, আমার একটুখানি মেন্টালি একটুখানি ফ্রি হওয়ার দরকার ছিল। কিন্তু আমি যে কাজ করিনি এমন নয়, আমি তার মাঝখানে ছবি করেছি, বিনিশুতোয় অতনু ঘোষের সঙ্গে কাজ করেছি, আমার অ্যাঙ্কারিং গুলো চলতো, নসির কৌটো ছবি করেছি, আমি রিলিজ করেছি, সেটা একদম আউট অ্যান্ড আউট ওটা কমেডি একটা মুভি ছিল। আর আমার চরিত্রটা নসির কৌটো আমার খুব খারাপ লাগে, ওটা ভালো ছবি সেভাবে প্রচার পেল না, সেভাবে হল পেল না, কিন্তু সেই ছবিটা দেখলে কমেডি ছবি হিসেবে অসাধারণ একটা ছবি, এবং লোকে প্রত্যেকটা মুভমেন্টে হাসবে, এবং প্রত্যেকটা অ্যাক্টর অসম্ভব ভালো কাজ করেছে। তো আমি যে আমাদের এখানে একটা দৈন্য আছে, সেটা মানুষ ভাবে যে সিরিয়াল করলে সে মনে কাজের মধ্যে আছে, সিরিয়াল না করলে শি ইজ অবসোলেট অর হি ইজ অবসোলেট, তার কাজ নেই। এরকম একটা অদ্ভুত একটা চলে। কিন্তু একটা শিল্পী কি সিরিয়াল করলেই সে শিল্পী বা সে অন আছে? আমার এটা একটা খুব বড় প্রশ্ন। একজন শিল্পীকে তো নিজেকেও তৈরি করতে হয়, কোথাও একটু রেস্ট দিতে হয়। আমি যদি 24 ঘন্টা একটা উনুনে রান্না করি, সেই একটা সময় সেটা ব্রেকডাউন হবে। একটা আলো, এখানে যে আমাদের শুটিং এর আলোটা জ্বলছে, আমি যদি 24 ঘন্টা জ্বালিয়ে রেখে দিই, ওটা কি বন্ধ হবে না? হবে তো। সেটা আমরা আর্টিস্ট, আমরা তো কিছু সার্ভ করছি, তো উই নিড সাম রেস্ট। নিজেদের ভেতরে কিছু দিতে হয়, পড়াশোনা করতে হয়, ছবি দেখতে হয়, নিজে কিছু করছি না, নিজে রিল্যাক্স করছি, এটা দরকার। আমি রোজ রগড়াবো নিজেকে, আমি জানি না। আমি সেই গ্র্যাপটা নিজে নিয়েছিলাম। আমি কাজ করিনি না, আমার অ্যাঙ্কারিং গুলো, হোস্টিং গুলো, যে শোটার কথা তুমি বললে, সেই হোস্টিং আমার চলছিল, ছবি করেছি,
সিরিয়ালে কিছু ক্যামিও রোল করেছি, হ্যাঁ টানা সিরিয়ালে বড় রোল আমি অ্যাকসেপ্ট করিনি। হ্যাঁ তো অবশ্যই আমি বিভিন্ন রকমের কাজ করতেছি। আর একটা ছবি করেছি একান্ত গোপনে বলে, অলরেডি ডান। ছোটখাটো কিছু কাজ বাকি আছে, সেটা হয়তো রিলিজ হতে হতে মার্চ এপ্রিল। আচ্ছা, এরপর বলো যে সোশ্যাল মিডিয়াতে এত কিছু চলছে, বিভিন্ন রকম জিনিস, আমি এক্স্যাক্টলি কিছু বলছি না, সোশ্যাল মিডিয়ার মানে শুনলেই মাথায় প্রথমে কি আসছে? সোশ্যাল মিডিয়া আমি আমার জীবন দিয়ে বলতে পারি যে আমরা ভীষণ সোশ্যাল মিডিয়া নির্ভরশীল জীবনযাপন করি, যেটা আমার নিজেরও অনেক সময় বিরক্ত লাগে। মানে কিছু না করলেই ওই একটা অদ্ভুত হয়েছে, মানে তুমি ধরো আমার সামনে বসে, আমি চেষ্টা করি আমি থাকলে আমি ফোনটাকে উল্টে গল্প করার চেষ্টা করি, আমি দেখি সেই উল্টো দিকের মানুষটা ফোন করছে। তো সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি আমরা না তার ভালো দিকটা নিয়েছি, কিন্তু তার খারাপ দিকটা বড্ড বেশি আমাদের উপর মানে প্রভাব বিস্তার করে ফেলেছে। মানে উই আর অ্যাডিক্টেড, any addiction is bad for health, bad for mental health, bad for মানে society, everything এর জন্য এটা জ্ঞান নয়। আমার মনে হয় কোথাও না আমাদের একটু কন্ট্রোল করা উচিত যে 10 মিনিট দেখবো না ফোনটা, দেখি পারি তো আমরা শুটিং এ যখন থাকি, কাজে যখন থাকি, ড্রাইভ যখন করছি, আমরা পারি তো। তাহলে কেন পারি? তার মানে সবসময় আমাদের কিছুতে এনগেজমেন্ট থাকবে, তবে আমরা সোশ্যাল মিডিয়া করবো না। আগেকার দিনে মানুষ, তাহলে আমরাও তো ছোটবেলায় আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না। সোশ্যাল মিডিয়া কবে থেকে? ধরো 2010 পর থেকে ফেসবুক, 2007 পর থেকে আমি তখন জানতাম, 2010 এ আমি ফেসবুক জেনেছি, তার একটা অর্থুন নামে জিনিস ছিল। এই ধরো লাস্ট 6-7 বছর সোশ্যাল মিডিয়া গিলে খেয়ে ফেলেছে। তো সেটা ছাড়া কি বাঁচতে পারবো না আমরা? মানে আমাদের চেষ্টা করতে হবে, ট্রাই করে দেখি না, ট্রাই করে দেখি, হতে পারে। আর মানুষ তো ওটার ফলে আরো এফেক্ট করছে তাদের মেন্টালি, ফিজিক্যালি, সব দিক থেকে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাও, কিন্তু মানে হয় না, বলে না যে রাগ তোমাকে যেন কন্ট্রোল না করে, সেরকম সোশ্যাল মিডিয়া তোমাকে যেন কন্ট্রোল না করে, তুমি সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করো। এবার আসি তোমার পছন্দের কিছু জিনিসপত্রের প্রশ্ন। অভিনেতা, যদি অভিনেত্রী অনেক আছে, স্পেসিফিক বলতে পারবো না। বিভিন্ন জনরের অভিনেতা আছে, তাদেরকে বিভিন্ন ভাবে আমার ভালো লাগে। ওইভাবে বললে না খুব মানে আমার দ্বারা হবে না এই বলাটা ওইভাবে যে দারুণ লাগে। আমি তো কারোর সাথে ইচ্ছে তো আছে যে এই অভিনেতার সাথে কাজ করতে চাই প্রচন্ড ভাবে, যদি একজন তোমার নাম বলতে তো আছে, কিন্তু সেটা বিশাল ব্যাপার। শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারতাম, অমিতাভ বচ্চনের সঙ্গে। এবং অমিতাভ বচ্চনের সঙ্গে আমি খুব একটা গ্রে ম্যাটার, একটা সেন্সেবল ছবি করতে চাই, মানে এরকম যদি হয় আর কি। মানে আমি অলওয়েজ আই লাভ চ্যালেঞ্জেস, মানে এমন একটা রোল দিকে আমার কোনো খাটতে হবে। আমরা সকলে চাই, ম্যানিফেস্ট করি আমরা সকলে, যেন সোশ্যাল মিডিয়াকে একটু সাইডে রেখে আমরা যেন ম্যানিফেস্ট করি যে আমরা করতে পারি কাজ। এবং খুব আমরা সিম্পল কিছু প্রশ্ন আছে। একটাই প্রশ্ন করি, তোমার কি বই পড়তে যে এত সুন্দর বই রাখা? আমি প্রচুর বই পড়ি, এবং আমার লেখালেখির ব্যাপার আছে। আচ্ছা, আর কি বড় একটু বড় একটা খাতা? না আমি ঠিকই বলছি, আমার নিজস্ব কিছু জিনিস আছে যেগুলো রিভিল করতে চাই না। আচ্ছা, মানে সে এরকম আস্তে আস্তে আমরা রিভিল করব, পরে হয়তো আমরা একদিন আমরা আড্ডা দিতে পারি, এরকম হতেই পারে। এবং দেখো আমাদের এই কনভারসেশনটা তো আজকে এখানে এরকম ভাবে আমরা শেষ করতে পারি না। আমাদের দর্শকরা রয়েছে, তাদেরকে তুমি যদি একটু বলো আমাদের এই চ্যানেলটাকে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিতে, তারা আরো দর্শকদেরকে শেয়ার করে দিতে। নিশ্চয়ই, মানে এখন তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর এই ধরনের ইন্টারভিউজ হয়, অনেক রকমের পোর্টাল আছে, সবকিছু আছে। তো আমি যদি অন্য পোর্টাল দেখি, এটাও দেখি না, মানে এক্সপ্লোর করতে দোষ কি, যে কোন পোর্টালে কি হচ্ছে, কেমন ইন্টারভিউ যাচ্ছে। তো লাইক আর শেয়ার করতে তো পয়সা লাগে না, শুধু এটা আঙুলের জোর লাগে। তো সেটা একটু করে দিন। এবং আজকে যদি আপনারা এনজয় করে থাকেন, বা কোথাও মনে হয় যে এই ইন্টারভিউটা থেকে আপনাদের লাইফে কোথাও কিছু সমৃদ্ধি ঘটেছে, বা আমরা হয়তো কিছু অ্যাড করতে পেরেছি আপনাদের লাইফে, তাহলে সঙ্গে থাকুন। মানে আজকের দিনে আমি আবারও বলছি, মানুষ ভীষণ একা, একে অপরের পাশে থাকাটাই এখন সব থেকে বড় কথা। তো এটা একটু থাকুন না, আমার মনে হয় না খুব একটা লস করবে। আর আমি আজকের জন্য বলি যে ওই যে পজিটিভ একটা ব্যাপার আমি তোমার আগেও বললাম, আবারও বলছি যে আমার খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। আমি আশা করছি তোমারও আমার সাথে কথা বলে ভালো লেগেছে, এবং আমাদের চ্যানেলে আমরা অনেকদিকে আবার পাবো, এটাও আমরা আশা করছি। আর তার সাথে আজকে আমি অভিষেক, আমার সাথে রয়েছেন গেস্ট ছিলেন
থাকবেন, এরপরে ক্যামেরা অফ হলেও থাকবেন। অনিন্দিতা দি আজকের মতো বিদায়। তোমাদেরকে অনুরোধ, তোমরা যারা ভিডিওটা দেখলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে আশা করি আমরা বিনোদন দিতে পেরেছি কথাবার্তার মাধ্যমে। তো সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।